নমস্কার, দূরদর্শন কেন্দ্র ত্রিপুরা স্বাগত স্বচ্ছ ভারত অনুষ্ঠানে। আজ পর্যন্ত এই অভিযান কতটা সফল হয়েছে এবং এই অভিযানের আগামী লক্ষ্য কী তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করব। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ এবং টিআরবিটির চেয়ারম্যান শ্রী প্রত্যুষ রঞ্জন দেব। স্বাগত স্যার অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার। আমরা স্বচ্ছ ভারত অনুষ্ঠানে এখন রয়েছি। আমরা প্রধানমন্ত্রী যেই স্বচ্ছ ভারত অভিযান চালু করেছিলেন, এই অভিযান আজকে অবধি কতটা সফল হয়েছে তা নিয়ে আপনার কি মতামত? আমরা কতটা সফলতার দিকে এগোতে পেরেছি আর কি? আসলে ধরুন, যদি সফলতার হিসেব আমরা করি তাহলে সেটা তো কোনো রকম সংখ্যাগত মান দিয়ে বিচার করে সফলতা এখন যাচাই করা সম্ভব নয়। কিন্তু যে অবস্থানে আমরা 2014 সালে ছিলাম তার থেকে অনেক অনেক বেশি আমরা এখন এগিয়ে রয়েছি। কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে 2014 সাল পর্যন্ত যদি আমরা দেখি বিষয়টা, তাহলে আমরা দেখব যে আমাদের 2000 থেকে 2014 সাল পর্যন্ত আমাদের দেশের গ্রামীণ বা শহুরে যে জনসংখ্যা তার 67% 67% তারা আমাদের এই স্বচ্ছতা সম্পর্কে ওয়াকিবহাল ছিল না এবং স্বচ্ছতার নিরিখে যে আচরণ আমাদের করা উচিত সেই আচরণটা আমাদের দেশের 67% মানুষ সেটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। কিন্তু আমরা 2020 সাল পর্যন্ত 14 থেকে 20 এই পিরিয়ডটাতে আমরা দেখেছি যে এই সংখ্যাটা অতি দ্রুত 67% থেকে নেমে 11% চলে এসেছে। আচ্ছা, মানে 2020-21 পর্যন্ত যেটা আগে 67% জনগণ আমাদের এই স্বচ্ছতার কর্মসূচিকে অনুসরণ করতেন না, এখন দেখা যাচ্ছে যে এই স্বচ্ছতা কর্মসূচি সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত নন এরকম জনসংখ্যা মাত্র আমাদের যে টোটাল যে পপুলেশন তার মাত্র 11% রয়েছে। সুতরাং একটা ব্যাপক সাফল্য এই 14 থেকে 20-21 মধ্যে অর্জিত হয়েছে। আচ্ছা, আমরা দেখেছি নির্মল পরিবেশ সুস্থ জীবন। আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন দেশকে করতে যাব, সবচেয়ে আগে আমাদের করতে হবে কি, নিজের ঘরটা পরিষ্কার করতে হবে, নিজের বাড়ির সামনে রাস্তাটা পরিষ্কার করতে হবে। এই নিয়ে আপনি একটু দর্শকদের বলুন, এটা মানে কিভাবে করলে আমরা আমাদের সফলতার দিকে আরও এগিয়ে যেতে পারবো। আসলে বিষয়টা দেখুন, আমি আজকে যখন এই দূরদর্শন কেন্দ্রে আসলাম, এসে যেখানে আমি বসেছিলাম সেই ঘরে একটা ক্যালেন্ডার লাগানো ছিল এবং সেই ক্যালেন্ডারে একটা ছবি যেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের সম্মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঝাড়ু হাতে পরিচ্ছন্নতার কাজে লেগেছেন। সেই ক্যালেন্ডারের তলায় একটি লেখা আমার খুব ভালো লেগেছে। লেখাটা হচ্ছে এই যে ইনার পিউরিটি লিডস টু আউটার ক্লিনলিনেস। এই যে মানে আমার ভেতরে যদি স্বচ্ছতার ধারণা না তৈরি হয়, অর্থাৎ আমার মন যদি পবিত্র না হয়, মন যদি স্বচ্ছ না হয়, তাহলে আমার আচার আচরণে স্বচ্ছতা আসবে না। সুতরাং আমরা যারা রয়েছি আমাদের প্রত্যেকের উচিত আমাদের সমাজকে যদি আমরা সুস্থ দেখতে চাই, আমাদের সমাজকে যদি আমরা পরিচ্ছন্ন দেখতে চাই, তাহলে পরে আগে আমাদের নিজেদের মনকে পরিচ্ছন্ন ভাবনার অনুসারী করতে হবে এবং আমাদের আশেপাশে যারা রয়েছে মানে আমাদের ঘর থেকে শুরু করে আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে এই স্বচ্ছতার বিষয়ে তাদেরকে যুক্ত করতে হবে। আমার যে স্বচ্ছতার ধারণা সেটা দিয়ে যদি আমি আমার পাশের বাড়ির লোকটিকে যদি প্রভাবিত করতে না পারি, আমার পাড়ার বিভিন্ন
বয়সের লোকজনদের যদি আমি সে অনুরক্ত করতে না পারি স্বচ্ছতার প্রতি, তাহলে আমি কিন্তু ব্যর্থ, আমি একজন ব্যর্থ নাগরিক। সুতরাং আমার মনে হয় আপনি যেটা বললেন তাতে আমাদের প্রত্যেকের নিজের মনের ভেতরে যে স্বচ্ছতার ভাবনা, সেটাকে আমাদের পাড়া প্রতিবেশী ঘরে বাইরে সব জায়গায় কাজে লাগানোর জন্য আমাদের সক্রিয় হতে হবে, কিন্তু আমাদের সেই সক্রিয়তাটাই খুব কম। আমি বলছিলাম স্যার, ধরুন আমরা যখন আমাদের নিজের, অনেকেরই দেখবেন হয়তো বাড়িঘর অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু কি বাইরের যে রাস্তাটা, সেই রাস্তাটার মধ্যে ঘরের যত আবর্জনা আছে নিয়ে ওইখানটায় রেখে দেয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আমাদের যে অভিযান, স্বচ্ছ ভারত অভিযান, হয়তো আমি আমার ঘরটাকে পরিষ্কার করলাম, কিন্তু আমার বাইরের রাস্তাটা তো সেই অপরিষ্কার রয়েই গেল। তাহলে কি করে আমাদের দেশ স্বচ্ছ হবে? ওই বিষয়ে বলুন, যাতে মানুষ এই সচেতন হয়, এইভাবে সচেতন হয় ওনারা, যাতে নিজের বাড়ির রাস্তাটা, আমরা যদি সবাই আমাদের ঘর পাশাপাশি যদি আমাদের বাড়ির সামনের রাস্তাটা পরিষ্কার রাখি, তাহলেই তো আমাদের পুরো পাড়াটা পরিষ্কার হবে। আপনি কি বলেন? দেখুন, এই ক্ষেত্রে আমি একটা গল্প আপনাকে, মানে একটা ঘটনা আপনাকে বলতে চাই। আমাদের দেশের একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি এখন দেশের বাইরে থাকেন, আপনি নিশ্চয়ই তার নাম শুনেছেন, নীরদ সি চৌধুরী, মানে নীরদ চন্দ্র চৌধুরী। তিনি নীরদ সি চৌধুরী নামে বিখ্যাত। তো তিনি তার আত্মজীবনীতে লিখেছেন যে তিনি একবার জাপানে বেড়াতে গেছেন। তো সেখানে গিয়ে জাপানের একটি প্রত্যন্ত অঞ্চলের রেল স্টেশনে তিনি বসে আছেন। তো বসে থাকতে থাকতে ট্রেন আসতে তখনও দেরি। তো উনি ভাবলেন যে আচ্ছা, স্টেশনের প্ল্যাটফর্মে কলা পাওয়া যাচ্ছে, উনি কলা খাবেন। তো উনি কলা কিনলেন, দুটো কলা কিনে উনি একটা কলা খেলেন। খেয়ে যথারীতি আমাদের ভারতীয়, মানে অধিকাংশ ভারতীয়দের যে অভ্যেস, যে কথাটা আপনি বললেন, যে উনি কলার খোসাটা প্ল্যাটফর্মের একটা কোণে ছুঁড়ে ফেললেন, এবং সঙ্গে সঙ্গে 5 থেকে 6 বছর বয়সের একটি টুকটুকে ফর্সা মেয়ে এসে ওই কলার খোসাটি তুলে নিয়ে ডাস্টবিনে ফেললেন। ফেলে এসে নীরদ সি চৌধুরীকে ওই জাপানি ভাষায় কিছু একটা বললেন। তিনি এটা বুঝতে পারেননি কি বলেছেন। তো তিনি, তার পাশের ভদ্রলোক, তিনি জাপানি ভাষা জানতেন। তো ওনাকে বললেন যে মেয়েটি কি বললো, আমি তো বুঝতে পারলাম না। তো তিনি বললেন যে মেয়েটি আপনাকে বলেছে যে নোংরা জিনিস ডাস্টবিনে ফেলতে হয়, যেখানে সেখানে ফেলা উচিত নয়। তো উনি নীরদ সি চৌধুরী এটা বোঝাতে চেয়েছেন যে দেখুন, আমার ঘরের কোথাও কোনো ময়লা থাকে না, আবর্জনা থাকে না, কিন্তু বাইরে আমি এখনো নিজেকে স্বচ্ছ করে তুলতে পারিনি, যেটি একটি 6 বছরের বা 5 বছরের শিশু সে আমাকে আজকে শিখিয়ে দিয়ে গেল। তো এই উদাহরণটা দিয়ে আমি বলবো যে আমরা যারা আছি, আমাদের একটা বদভ্যাস আছে, আমাদের বাড়িঘর একবারে নিট অ্যান্ড ক্লিন আমরা রাখি, কিন্তু বাড়ির ময়লাটুকু এনে গেটের বাইরে যেখানে সেখানে আমরা ফেলে দিই। আমাদের সরকারি ব্যবস্থাপনা রয়েছে নির্দিষ্ট জায়গায় যাতে আবর্জনা ফেলা হয়, কিন্তু আমরা সেগুলো করি না। আমাদের বেড়াতে গেলেও আমরা যত্রতত্র দেখবেন খাবারের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা ছুঁড়ে ফেলে দিই। হ্যাঁ, এইগুলো আসলে আমাদের অপরিচ্ছন্ন মানসিকতার পরিচায়ক। সুতরাং আমি বলবো যে আপনি যেভাবে নিজের বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, ঠিক একইভাবে আপনার বাইরে রাস্তাঘাট সমস্ত কিছুকে পরিষ্কার রাখতে হবে। কারণ আপনার সুস্বাস্থ্য বা আপনার পরিচ্ছন্ন থাকা কিন্তু শুধু আপনার বাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। যে রাস্তাটা আপনি নোংরা করছেন, সেই রাস্তাতে আপনিও হাঁটছেন, সেই রাস্তাতে আপনার পাড়ার, আপনার গ্রামের, আপনার শহরের অসংখ্য লোক হাঁটছে, তারা কিন্তু সেই দূষণের শিকার হবে। সুতরাং আমার আবেদন থাকবে বা বক্তব্য থাকবে যে আমাদের প্রত্যেককে এই বিষয়ে সচেতন হতে হবে। আমরা যত্রতত্র ময়লা ফেলবো না, নির্দিষ্ট জায়গায়, সরকার যেখানে আমাদের ময়লা ফেলার ব্যবস্থা করে দিয়েছে, আমরা নির্দিষ্ট জায়গায় ফেলবো, এবং কোনোভাবেই আমি আমার রাস্তাঘাট, আমার শহর, আমার গ্রামকে অপরিচ্ছন্ন করব না। বাড়িটা যেমন আমার, রাস্তাটাও আমার, শহরটাও আমার, গ্রামটাও আমার,
পুরো দেশটা। ক্ষেত্রটাকে পরিষ্কার রাখাই সত্যি, আমাদের সত্যি। কর্তব্য। আরেকটা স্যার আপনি বললেন, তাই আমার মনে হলো, আমরা না আমি বিশেষত লক্ষ্য করেছি ইদানিং যে আমাদের যে জেনারেশন, মানে বর্তমান জেনারেশনটা আছে, ওদের মধ্যে কিন্তু এই সেন্সটা খুব ভালো কাজ করে। ওরা বাইরে একটা চকলেট খাচ্ছে, একটা চিপস খাচ্ছে, কিন্তু ওরা কিন্তু প্যাকেটটা না ছুটছে না, ছুঁড়ে ফেলে দিচ্ছে না রাস্তায়, ওরা কিন্তু ব্যাগের মধ্যে ভরে এটা নিয়ে আসছে এবং ডাস্টবিনেই ফেলছে। হয়তো এর আগের জেনারেশনের, আমার কাছে মনে হয় এখনকার যে জেনারেশন, ওরা অনেকটাই সচেতন আমাদের থেকে। হ্যাঁ, এইটার আমার মনে হয় তার পেছনে কিছু কারণ হয়তো আছে। এটা আমার ভাবনা আর কি, যে আমাদের মা বাবারা যেভাবে বাড়ি ঘর ইত্যাদির কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন, তার বাইরে আমাদেরকে অন্যান্য যে নাগরিক অভ্যেসগুলো সেগুলো গড়ে তোলার জন্য শিক্ষা দেওয়ার বিশেষ সময় পেতেন না হয়তো বা। এখনকার বাবা মায়েরা অনেকেই পরিবেশ সচেতন, তারা তাদের ছেলে মেয়েদের মধ্যে সেই অভ্যাসটুকু ছোটবেলা থেকেই গড়ে তোলার চেষ্টা করছেন, যার ফলশ্রুতি হিসেবে আমরা বর্তমানের ইয়াং জেনারেশনের মধ্যে এটা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, আমাদের ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা যে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যায়, তারা কিন্তু ধরুন আপনি যদি এই স্বচ্ছতার অভিযানের কথাই বলুন, আজকে যারা, স্যার আমি একটু বলছি, এখানে একটা স্বচ্ছ ভারতে একটা স্লোগান আছে, পেহেলে সাফাই বাদ মে পড়াই। তো এটা বিদ্যালয় থেকেই শুরু হচ্ছে। এবার আমরা কিন্তু এখন আছি 2025-এ। হ্যাঁ, এখন আপনি যারা ইয়াং জেনারেশন বলছেন, তাদের বয়সটা 2014 থেকে শুরু করে, 2014 থেকে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এই পরিকল্পনাটা শুরু হয়েছে। সুতরাং সচেতনতা 2014 সাল থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত হয়েছে। আমাদের আজকে যারা ইয়াং জেনারেশন, তারা ওই 2014 সাল থেকে যে ব্যাপক প্রচার, তার ফলটা কিন্তু ওরা পেয়েছে এবং তার থেকে শিক্ষাটা ওরা নিতে পেরেছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমার মনে হয় একটা ব্যাপার। আর আপনি যেটা বললেন যে কি যেন বললেন, পেহেলে সাফাই বাদ মে পড়াই। হ্যাঁ, আমার হিন্দি সেরকম আসে না। তো আমরা যখন, আমার মনে হয় আপনিও হয়তো পেয়েছেন, আপনার সেই অভিজ্ঞতা আছে, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমাদের প্রতিদিন, বা ইভেন সেকেন্ডারি পর্যায়েও আমাদের প্রতিদিন স্কুলে গিয়ে আমাদের ক্লাসরুম সাফাই করতে হতো। হ্যাঁ, আমরা এটা রেগুলার করেছি এবং আমাদের স্যাররা দিদিমণিরা দাঁড়িয়ে থেকে এটা করাতেন। কিন্তু আজকাল সেটা আর সেরকম ভাবে হয় না। তো এই যে স্লোগানটা উঠেছে, আমার মনে হয় এটা এখনো প্রতিটি বিদ্যালয়ে চালু রাখা উচিত, হয়তো বা আছে, আমার জানা নেই। যদি না থাকে, আমার মনে হয় প্রত্যেকটা বিদ্যালয়ে এটা চালু করা উচিত একবারে প্রাথমিক স্তর থেকে, যাতে ছেলেমেয়েরা স্বচ্ছতার পাঠটা বিদ্যালয় থেকেও পায়। সে যাতে বোঝে যে আমি যে ক্লাস ঘরটাতে আমি 10টা বা 11টা থেকে 4:30 অবধি থাকবো, সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই জিনিসটা তাকে শেখানোর জন্য আপনি যে কথাটা বললেন, আমি এটা 100% সমর্থন করি যে এটা হওয়া উচিত। হ্যাঁ স্যার, ওই যে আমরা স্কুলে আমরাও থেকেছি, এখন বর্তমান প্রজন্ম ওরাও থাকছে, তা স্কুলটাকে যে পরিষ্কার রাখতে হবে, তার শিক্ষা কে দেবে? শিক্ষক দেবেন অবশ্যই। অবশ্যই। দেখুন, আমি কিন্তু বেসিক্যালি আমি শিক্ষক। আমি 35 বছর কলেজে অধ্যাপনা করেছি, বর্তমানে একটা দায়িত্বে রয়েছি। এর আগে অবশ্য আমি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব হিসেবে কাজ করেছি কিছু বছর। কিন্তু আমি স্কুল কলেজেও আমি যখন অধ্যাপনার কাজ করেছি, তখন আমি কিন্তু আমার ক্লাসে যাওয়ার পথে যদি দেখতাম কোথাও একটু নোংরা কাগজ পড়ে রয়েছে বা কিছু পড়ে রয়েছে, আমি নিজে সেটা তুলে পরিষ্কার করতাম। এখন আমি যে অফিসে রয়েছি, সেখানে পদাধিকার বলে আমি সর্বোচ্চ পদে রয়েছি, কিন্তু এখনও আমি আমার ঘর বা আমার অফিসের চত্বরে কোনো নোংরা দেখলে আমি নিজে সেটা সাফাই করি। হ্যাঁ, আমি সেই শিক্ষাটা ছোটবেলা থেকে পেয়েছি এবং আমি আমার সেই শিক্ষা আমার ছেলের মধ্যেও সঞ্চালিত করার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় আমাদের প্রতিটি মা বাবাই যদি আমরা এইভাবে করি, তাহলে স্বচ্ছতা নিয়ে কোনো সমস্যা আমাদের সমাজে থাকবে না।
না, সে তো অবশ্যই। প্রথম তো মা বাবাই স্বচ্ছতার শিক্ষা দেবে, তারপর দেবেন শিক্ষক, তাই তো? না, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি তো এই বললাম যে আমি যখন শিক্ষকতা করেছি তখন আমি নিজে ছেলে মেয়েদের সঙ্গে জোট বেঁধে আমি ঝাড়ু দিয়েছি, ক্লাস সাফাই করেছি, কলেজ কমপ্লেক্স সাফাই করেছি। যদি আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী যারা তারা যদি দেখা গেল 2-3 দিন ধরে আসছে না, তখন আমি নিজে ছাত্রদের সঙ্গে করেছি, ছাত্রীদের সঙ্গে করেছি। আমার কোথাও আমার আত্ম অভিমানে লাগেনি। হয়তো এখন কেউ কেউ বলেন, আমি শুনেছি, হ্যাঁ কর্মীরা রয়েছে আমরা করব কেন, হ্যাঁ তো অসুবিধা কি, আমি কোনো কাজই তো স্যার ছোট না। হ্যাঁ নিশ্চয়ই। স্যার যা বললেন তাতে আমি মানে এইটুকু বুঝতে পেরেছি যে আমরা যদি স্বচ্ছ ভারত গড়ে তুলতে চাই, প্রথম পদক্ষেপ থাকবে মা বাবার, দ্বিতীয় পদক্ষেপ থাকবে শিক্ষকের। কারণ শিশু তো সে প্রথম কিছু বোঝেই না, তার মধ্যে সেই জিনিসটা সঞ্চারিত করতে হবে। অবশ্যই 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 স্যার। আর আরেকটা কথা এবার আসছি আমি স্বাস্থ্যতে, যে স্বচ্ছ ভারত সুস্থ ভারত, আর স্বাস্থ্যের সাথে আমাদের স্বচ্ছতার সাংঘাতিক যোগাযোগ রয়েছে। যেখানে আমরা হসপিটাল, নার্সিং হোম যেখানে যাচ্ছি সেখানে স্বচ্ছতা জিনিসটা ভীষণ মানে রাখে। যেখানে আগে যদি জিনিসটা যদি নোংরা থাকে তাহলে রোগীর ইনফেকশন হয়, অনেক সমস্যা, রোগ আরও বৃদ্ধি পায়। যেমন ম্যালেরিয়া যদি বাড়ির আনাচে কানাচে যদি জলাশয় থাকে, আমরা যা জেনে এসছি এখনও জানি, সেখান থেকে রোগ ছড়ায়। সব কিছুতেই মানে স্বচ্ছতা মানে রাখে সুস্থ জীবন কাটাতে গেলে। এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি বলবো যে সুস্থতার প্রি কন্ডিশন হলো স্বচ্ছতা। স্বচ্ছতা না থাকলে কোনোভাবেই সুস্থ থাকা যায় না। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্য শুনেছিলাম, সেখান থেকে আমি জানতে পেরেছি, আমারও এটা আগে জানা ছিল না, যে আমাদের নির্মল ভারত হয়েছে আমাদের 2009 সালে। সেটা সফল হয়নি, হ্যাঁ, তো ব্যর্থ হয়েছে। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত চালু করলেন, তার পেছনের কতগুলো কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে মহিলারা যারা উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করার জন্য তারা অভ্যস্ত রয়েছেন, তাদের ওই অভ্যেসটার জন্য তাদের মধ্যে বিভিন্ন রকমের অসুস্থতা দেখা দেয়। এবং মেডিকেলি দেখা গেছে যে স্বচ্ছতা আন্দোলন যত প্রসারিত হয়েছে, ওই অংশের মহিলাদের সুস্থতার মাত্রা তত বেড়েছে। অর্থাৎ স্বচ্ছতা আসার পর থেকে সুস্থতার হারও বেড়েছে। এবার আপনি বাড়িঘরেও চিন্তা করুন বা যে কোনো জায়গাতেই চিন্তা করুন, আমার যদি একটা স্বচ্ছ পরিবেশ থাকে তাহলে আমার প্রথমত আমার মন ভালো থাকবে, আর দ্বিতীয়ত হচ্ছে মন যখন আমার ভালো থাকবে তখন আমার সেই ভালো থাকা মনের প্রভাব আমার শরীরের উপর পড়বে। হ্যাঁ, এটা হচ্ছে একটা দিক, যেখানে মন ভালো থাকার জন্য আমি সুস্থ থাকতে পারছি, আমার মধ্যে সেই ক্যাপাসিটিটা জন্ম নিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যদি নোংরা বা আবর্জনার মধ্যে আমি থাকি, অস্বচ্ছ পরিবেশে আমি থাকি, তাহলে পরিবেশ দূষণ হবে এবং সেইখান থেকে বিভিন্ন রকম সংক্রমণ ছড়িয়ে পড়বে। সুতরাং সুস্থতার প্রিকন্ডিশন হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছ না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না। সেই ক্ষেত্রে ধরুন হাসপাতাল আছে, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলি যে আছে, কি কি করতে হবে বলে আপনি মনে করেন? মানে আমরা তো সম্পূর্ণ সফলতা এখনো পাইনি, আমরা সফলতার দিকে এগুচ্ছি, তা সম্পূর্ণভাবে আমরা স্বচ্ছ ভারত গড়ে তুলতে গেলে স্বাস্থ্য কেন্দ্রগুলির দিকে বিশেষ আমার মনে হয় প্রথম দিকে নজরটাই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যাবে। সেই বিষয়ে বলুন যে কি করতে হবে। সেখানে পেশেন্ট থাকছে, ডাক্তারবাবুরা থাকছেন, নার্সরা থাকছেন, মানে কারা কীরকম কিছু করলে পরে যে এই জিনিসটা আরও খুব তাড়াতাড়ি আমরা সফলতার দিকে এগোতে পারবো। আমি এই ক্ষেত্রে আপনার সঙ্গে একটু বিরোধিতা করছি। আচ্ছা, আপনি বললেন প্রথম নজর আমার হসপিটালগুলোর দিকে দিতে হবে। আমার বিরোধিতা মানে আমি একটা প্রতি বক্তব্য রাখতে চাইছি, সেটা হচ্ছে যে মানুষ হসপিটালে কখন যায়, অসুস্থ হলে যায়,
তা আমি পরিবেশের স্বচ্ছতার মধ্য দিয়ে কিন্তু একটা ভালো অংশের মানুষকে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার থেকে বাঁচাতে পারি। সুতরাং প্রাথমিক নজর দিতে হবে আমাদের ঘর বাড়ি রাস্তাঘাট পরিবেশ স্বচ্ছ রাখার জন্য। এটা তো অবশ্যই, এটা যদি থাকে তাহলে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা কিন্তু কিছুটা হলেও কমবে। ওটা তো স্যার প্রিভেনশন ইজ বেটার দেন হ্যাঁ, এটা কিছুটা হলেও কমবে, অবশ্যই কমবে। এবার আপনার প্রস্তাবে যেটা হচ্ছে অবশ্যই আমাদের হাসপাতালগুলোতে একেবারে ঝা চকচকে প্রাইভেট হসপিটাল যেরকম হয় সেরকম হয়তো আমাদের সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে সম্ভব নয়, কারণ তার সঙ্গে একটা বিরাট অর্থনৈতিক বোঝা কাজ করবে। কিন্তু সেখানে ধরুন, সেখানে আমি বলবো যে সাফাই কর্মীরাই শুধু হাসপাতালের ঘরদোরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকবে, এটা না করে যদি আমরা এরকম ভাবনা চালু করতে পারি যে হাসপাতালে যারা সাফাই কর্মী আছে ওরা নিয়মিত 2 বেলা 3 বেলা পরিষ্কার করলেন, মিনিমাম 3 বেলা পরিষ্কার হোক হাসপাতালের কক্ষগুলো, প্লাস আমাদের যারা নার্স বলতে যাদের আমরা বুঝি সেবিকা, হ্যাঁ, যারা চিকিৎসক রয়েছেন তারাও যদি এইখানে ইনভলভ হয়ে যান, যে ওই যে একটা ছোটবেলায় ভাব সম্প্রসারণে পড়েছিলাম একটা লাইন, সেখান থেকে বলছি, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। হ্যাঁ, তো সেটুকু যদি আমরা করি, যে আমাদের যত রকমের লোকজন আছি আমরা প্রত্যেকে যদি হাসপাতালগুলোকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তাহলে সেটা পরিচ্ছন্ন থাকবে। দ্বিতীয়ত হচ্ছে হাসপাতালগুলো অপরিচ্ছন্ন থাকার দুটো ফ্যাক্টর আরও গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে রোগী নিজে, আরেকটা হচ্ছে তার পরিবারের লোকজন। আমি বিভিন্ন হাসপাতালে বিভিন্ন কারণে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের অসুস্থতার কারণে ঘুরে দেখেছি যে রোগীর যে পরিবার পরিজনরা তারা হসপিটালে আসে, কিছু এটা ফেলে দিল দেয়ালের পাশে, পানের পিকে দেয়ালগুলো ভর্তি হয়ে থাকে, এইগুলো তো আর ডাক্তার আর নার্সরা করেন না, যেমন শৌচালয়গুলো। হ্যাঁ, শৌচালয়গুলো তো এইগুলো কারা করেন? এইগুলো আমাদের রোগী তার পরিবেশ পরিজনরা করেন, যে উপযুক্তভাবে জল ব্যবহার করা। যদি ব্যবহার করেন, যে প্রথম রোগী যাচ্ছেন বা রোগীর পরিবার যাচ্ছেন, তিনি যদি প্রথম জলটা সঠিকভাবে ব্যবহার করেন, পরের জন আবার নোংরাটা করার থেকে একটু থাকবেন। এই অভ্যেসগুলো আমাদের যারা রোগী এবং রোগীর যে পারিবারিক পরিজনেরা তাদের মধ্যে আমরা এখনো সেরকম ভাবে ছড়িয়ে দিতে পারিনি, সেটা আমাদের তাহলে আরো সচেতন করতে হবে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমেও বলছি, আপনারা সচেতন হন। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে বলছি আসুন আমাদের দেশকে আমরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, স্বচ্ছ করি, তাহলেই গড়ে উঠবে স্বচ্ছ ভারত, তাহলে আমরা সবাই ভালো থাকব। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখা হবে পরের অনুষ্ঠানে। খুব ভালো থাকবেন, নমস্কার।